আপনি জমি কমিটি বা সিপিআইএমএল থেকে প্রার্থী ঘোষিত হয়েছে ভাঙড় থেকে, কি বলবেন? না, এটাই বলার, প্রথমত আমি জমি কমিটি সমর্থিত সিপিআইএমএল মাসলাইনের পক্ষ থেকে আমি প্রার্থী, আমাকে আমার দল নির্বাচিত করেছে। তো সেক্ষেত্রে আমরা আমাদের এখানকার যে আমরা পোলেহার ২ অঞ্চল, আপনারা জানেন আমাদের এখানকার বোর্ড আছে এবং এখানকার পুরো অঞ্চলটাই আমরা এখানে চালাই এবং আমরা একটা বিরোধী শক্তি হিসাবে এই এলাকায় যে ধরনের কাজ করতে পেরেছি, এলাকার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু, মানে হসপিটাল, হিমঘর, যেগুলো অনেক নেতারা এর আগে আমরা দেখেছি বিধানসভায় আমাদের বর্তমান যিনি প্রার্থী হয়েছেন বা শওকত মোল্লা সাহেবরা যেভাবে এলাকায় প্রচার করে বেরিয়েছে, এই করে দেবো সেই করে দেবো, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কি করতে পেরেছি, আমরা এই নতুন করে বলবো না যে এই করে দেবো, আমরা যা করতে পেরেছি সেটা আমরা তুলে ধরবো সারা ভাঙড়ের মানুষের কাছে। এবং আমরা চাইবো পোলেহার ২ এ যেভাবে আমরা উন্নয়ন করতে পেরেছি এবং পোলেহার ২ এ যেভাবে শান্তি বজায় আছে, সারা ভাঙড় জুড়ে যেভাবে বোমা বন্দুকের রক্তক্ষয়ী একটা অবস্থা চলছে, সেই অবস্থার পরিবর্তনের দাবিতে আমরা ভোট চাইবো মানুষের কাছে এবং মানুষের কাছে আমাদের কথা তুলে ধরবো। আমরা দেখেছি বিগত দিনে 2021 সালে আইএসএফ এর সঙ্গে আপনাদের একটা সমঝোতা ছিল, আবার 2024-এ পঞ্চায়েত নির্বাচনে আপনাদের আইএসএফ এর সাথে। না, না, এটা ২০২১-এ আমরা প্রার্থী দিয়েছিলাম। স্বতন্ত্র প্রার্থী আমাদের ছিল, সিপিআইএমএল এর পক্ষ থেকেই ছিল। ২০২৩-এ আইএসএফ এর সঙ্গে আমাদের ১ম এই কোনো জোট হয়নি, কিছুই হয়নি। আইএসএফ যখন প্রার্থী দিতে পারেনি, একেবারে নমিনেশনের দিন শেষ, উইথড্রয়াল এর দিনও শেষ। সেই মুহূর্তে আইএসএফ এর স্থানীয়ভাবে কিছু, নওশাদ সিদ্দিকী যোগাযোগ করেনি। আইএসএফ এর স্থানীয় যারা নেতৃত্ব ছিল তারা যোগাযোগ করে আমরা সেই সময় কিছু যৌথ প্রচার তাদের সঙ্গে করেছিলাম। একেবারে ভোটের ২ দিন আগে, লাস্ট যেদিন প্রচার ছিল। এইটুকুই বোঝাপড়া হয়েছিল। এখন বর্তমানে আমাদের পঞ্চায়েত যে ভোট আছে, আইএসএফ এর ৫ জন প্রার্থী তারা বিরোধী আসনেই বসে। যদিও ডেভেলপমেন্টের কাজ, সমস্ত কোনো স্বজন-পোষণ নেই। সমস্ত অঞ্চল জুড়েই সমস্ত বুথেই ভাগাভাগি করে কাজকর্ম চলে। আমরা দেখছি ভাঙড় বারবার উত্তপ্ত হচ্ছে, কখনো বা বোমা বিস্ফোরণ হচ্ছে, কখনো বা জলা পুকুরে পুকুর ভর্তি বোমা পাওয়া যাচ্ছে। আজকে আবার দেখলাম বিডিও অফিসের সামনে একেবারে একজনকে মানে কুপিয়ে খুন করার চেষ্টা করা হচ্ছে। আসলে আপনারা জানেন ভাঙড় দীর্ঘদিনেই একটাই সমস্যা, রক্তক্ষয়ী একটা অবস্থার মধ্যে যায়। বোমা বন্দুক আপনি বললেন। সেজন্যে রাজ্য সরকার আমাদের ভাঙড়ের যে জেলা পুলিশ ছিল সেটাকে, রাজ্য পুলিশ ছিল সেটাকে কলকাতা পুলিশ, এবং একটা থানা বা ২ টো থানাকে ভেঙে এখানে ৯ টা থানা করা হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখার জন্য, শান্তি ফিরে পাওয়া, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কি শান্তির পরিবর্তে রক্তক্ষয়, মানুষের খুন, জখম, বোমা, বন্দুক আরো বেশি করে উদ্ধার হচ্ছে এবং বেশি করে পাওয়া যাচ্ছে। আপনি আজকেই যে ধরুন যে একটা প্রশাসনিক ভবন, বিডিও অফিসের সামনে প্রকাশ্যে একজনকে ছুরি মারা হচ্ছে। আমি জানি না প্রশাসনের মানে এখানে কি ভূমিকা আছে। এত পুলিশ থানা করেও সাধারণ মানুষের কি সেই পরিষেবা দিতে পারছে? সাধারণ মানুষ কি সেই পরিষেবা পাচ্ছে? শান্তিতে বসবাস করতে পারছে? নিজের স্বাধীনভাবে কথা বলতে পারছে? পারছে না। এই পরিবেশটাকে আমরা পরিবর্তন চাই। আমাদের কথা, আমাদের পোলেহার ২ এ এখনো পর্যন্ত বলতে পারি এলাকার মানুষের এই ২০২৩ এর ভোটের পর থেকে কোন রকম অশান্তি বড় ধরনের কিছু হয়নি বা কোনো বিরোধীদের গলা টিপে ধরা, কথা বলতে না দেওয়া, স্বাধীনতা হরণ করা, এটা হয়নি। এই ধারাবাহিকটা পুরো ভাঙড় জুড়ে চাই। এই যে খুন, জখম, বোমা উদ্ধার, বন্দুক উদ্ধার, গুলি, এইগুলোকে বন্ধ করার পরিবর্তে সাধারণ মানুষ যাতে তাদের নিজের কথা বলতে পারে, নিজের কথা তুলে ধরতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, সেই বার্তা কিন্তু আমরা মানুষের মধ্যে দিতে চাই। আমরা দেখেছি বিগত দিনে বেঙ্গল পুলিশ থাকাকালীন কোনো বিডিও অফিসের সামনে ভাঙড় ওয়ান বলুন, টু বলুন, এইরকম কোপাকুপি হয়নি। আজকে ৯টা থানা থাকার সত্ত্বেও একটা পুলিশের উপরে প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে না? অবশ্যই, অবশ্যই বেঙ্গল পুলিশ ছিল, ৯ টা থানা, এই ৯ টা থানার এরিয়াটা ২ টো থানা মানে চালাতো। কলকাতা পুলিশ এসে আমরা জানি আরো বেশি স্বাভাবিকভাবে চলবে। কিন্তু সেখানে আসলে এখানে বড় সমস্যা হচ্ছে পুলিশের নিরপেক্ষতা। পুলিশ যদি নিরপেক্ষভাবে যেদিন কাজ করবে, কোনো ওই উপর মহলের হাত যদি তাদের উপরে চাপ না পড়ে, যদি নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সে একটা থানাতেই এলাকায় শান্তি বজায় রাখতে পারে। আর যদি নিরপেক্ষতা না থাকে তাহলে ১০টা থানা করলেও এলাকায় কোনো শান্তি ফিরবে না। আগে পুলিশ যদি মনে করে যে না, আমরা এই এলাকায় আমাদের মতো করে কাজ করব, সমস্ত সাধারণ মানুষের কথা শুনবো, যদি মনে করে তারা নেতাদের কথা শুনে চলবে, তাহলে কিন্তু এই অশান্তির ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা দেখেছি ভাঙড় একটা হাই ভোল্টেজ বিধানসভা, সেখানে শওকত মোল্লা তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন, নওশাদ সিদ্দিকী আইএসএফ থেকে এবং বিজেপি থেকেও প্রার্থী হয়েছেন বা কংগ্রেস থেকে হয়েছেন, আপনি সিপিআইএমএল থেকে হয়েছেন।
হুম। তো আপনি কতটা আশাবাদী যে এখানে হাই ভোল্টেজ বিধানসভা বা হাই ভোল্টেজ সমস্ত প্রার্থীর বিরুদ্ধে আপনি লড়াই করবেন? দেখুন, হাই ভোল্টেজ কথাটা যখন আসছে, সবথেকে এই সরকারের বিরুদ্ধে হাই ভোল্টেজ লড়াইটা আমরা দিয়েছিলাম। পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলন যে হয়েছিল, তো সে হাই ভোল্টেজ কোনো নেতা কে আছে না আছে সেটার দিকে আমাদের চোখ নেই। আমরা আমাদের কথাটা বলব। আমাদের লড়াইয়ের কথা বলব। যেভাবে লড়াই করে এই আরাবুল ইসলাম যে এখন আইএসএফ এ যোগ দিয়েছে, এখন ওয়াশিং মেশিনে ঢুকে গিয়ে, তার বিরুদ্ধে যে লড়াইটা সবথেকে ব্যাকফুটে আমরা ফেলেছিলাম। তাকে পিছনে ঠেলে দিয়েছিলাম আমরা এখান থেকে লড়াই দিয়ে। তো সেই লড়াইয়ের কথা আমরা মানুষের কাছে তুলে ধরবো, এবং যে কে হাই ভোল্টেজ আছে, কে লো ভোল্টেজ আছে, এটা আমাদের বিষয় না। আমরা আমাদের কথা বলবো। মানুষ যদি মনে করে যে না, আমরা সঠিক বলছি, আমরা মানুষের কথা তুলে ধরছি, তারা আমাকে নির্বাচিত করবে। আরাবুল ইসলাম কি তাহলে আপনাদের কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ালো? না, না, কোনো ফ্যাক্টর বিষয় না। ঘটনা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, গত কয়েকদিন আগে এখানে আইএসএফ এর একটা সভা চলছে। যে সভাতে নওশাদ সিদ্দিকী তার মানে এখানে প্রোগ্রাম ছিল। আমি সেই মুহূর্তে রাস্তা দিয়ে আসছিলাম। নওশাদ সিদ্দিকী যে গাড়িতে করে এসছেন, সেই গাড়িটা আপনারা জানবেন, গত কয়েক বছর আগে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাতিশালাতে যে গাড়ির ওপরে হামলা হয়েছিল, সেই কাঁচ ভাঙা গাড়ি নিয়ে ঘুরছে। সেই কাঁচটা ভেঙেছিল কে? এটা কি নওশাদ সিদ্দিকী বলতে পারবে যে কার নেতৃত্বে এই কাঁচ ভাঙা হয়েছিল? নওশাদ সিদ্দিকীর উপরে হামলা হয়েছিল, নওশাদ সিদ্দিকীকে জেলে ঢুকিয়েছিল। কার নেতৃত্বে ২০২৩ এ আ ৩টে ৪টে দলীয় কর্মী খুন হলো? এটা কি উনি বলতে পারবেন? কে করেছিল? তিনি তাই সেই এখন দলের মধ্যে ঢুকে তার দলের এখন সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছে। তিনি এটা মনে করেননি যে এখানে যে সব বিরোধী শক্তিকে একত্রিত করে লড়াইটা করার। আমরা তার সঙ্গে যোগাযোগও করেছিলাম। তিনি সেটা যোগাযোগ করার প্রয়োজনও মনে করেনি। তার মানে এইটা মানতে হবে যে, আরাবুল ইসলাম এত নাটের গুরু সবকিছুর মূলেই ছিল, সেই আরাবুল এখন তাদের দলে গেছে। সেখানে আমাদের যা চিন্তা ভাবনা, আমাদের যা আদর্শ, সেটা আমরা মেনে নিতে পারছি না। আমরা মেনে নেব না। আরাবুল ইসলামকে যে নিয়ে নওশাদ সিদ্দিকী বললেন যে যদি কোনো মানুষ পরিবর্তন হতে চায়, আরাবুল ইসলাম তো মানুষের যাদের খুন হয়েছে তাদের বাড়ি থেকে মানে মাপ ক্ষমা চেয়ে নিয়েছেন, সে কারণেই তাকে একটা সুযোগ দেওয়া হয়েছে নতুন ভাবে তার জীবন শুরু করার জন্য, মানে পুনরায় তিনি পাপ থেকে পুণ্যের রাস্তায় চলে আসেন। আমি জানি না কিভাবে কারোর বাড়িতে গেছে। যার বাড়িতে গেছে তাকে মাপ চাইতে গেল, না তাদের সুবিধা-অসুবিধা দেখে নেওয়ার দায়িত্ব নিতে গেল, এটা আমি জানি না। কিন্তু খুন একজন হয়নি। এই ভাঙড়ের বুকে আমাদের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে এখানে ৩ জন খুন হয়েছে। তার দলেরও একজন নেতৃত্ব খুন হয়েছিল। তারপরেও কাঁঠালিয়ার ওখানে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে তাদের বাড়িতে গেছে? কোথাও গেছে? তিনি একজনের বাড়িতে গেছে, তাদের কি সুবিধা-অসুবিধা তাদের আমি দেখে দেবো, এই দেবো, ফোন নাম্বার দিয়ে চলেছে। এটা কোনো মাপ চাওয়ার জায়গা না। এইভাবে কারোর মাপ চাওয়ার প্রশ্নই আসে না। তিনি একজন খুনের আসামি। এটা মাথায় রাখতে হবে। তাহলে যদি প্রয়োজন মনে করে, তাহলে আদালতও তো মাপ চেয়ে দিলে সবকিছু মাপ হয়ে যায়। এই বিশ্বাসযোগ্যতা আরাবুলের মধ্যে নেই। কারণ তিনি তার দলের পক্ষেও অনেকবারই দলকে হারানোর নানানভাবে করেছে। আজকে তিনি আইএসএফ এ গেছে, কালকে যদি জিতে যায় তিনি কোথায় যাবেন, এই গ্যারান্টি কে দিতে পারে? আচ্ছা, তিনি গতকালকে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তিনি শওকত মোল্লাকে হুঁশিয়ারি জারি করেছেন হুম। যে যদি আমাকে জ্ঞানী পূর্বে কোনো রকম বাধা বিপত্তি সৃষ্টি হয় তাহলে ঘটকপুকুর চৌমাথায় ধর্নায় করে শওকত মোল্লাকে ভাঙড়ে ঢুকতে দেবে না। সেটা তাদের রাজনৈতিক কথাবার্তা, তাদের এজেন্ডার মধ্যে ওটা পড়ে। সে কি করবে না করবে সেটা তাদের ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমরা মনে করি, আমরা পোলেহার ২ অঞ্চলে যারা আছি মনে করি প্রত্যেকটা মানুষের রাজনৈতিক প্রচার, রাজনৈতিক কথা বলা, রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার আছে। আমাদের এখানে সমস্ত রাজনৈতিক দলকেই আমরা সেভাবেই স্বাগত জানাই। তার কথা সে বলবে। এবার কে কোথায় আটকাবে সেটাকেও যেমন আমরা বিরোধিতা করি, আবার তার পাল্টা আমরা কিছু এখানে আটকে দেব, এটাকেও আমরা বিরোধিতা করি। এই রাজনীতির প্রশ্রয় আমরা দিই না। ভোট প্রচারে কবে থেকে নামবে? অলরেডি আমাদের এলাকার সাধারণ মানুষের সঙ্গে আমাদের প্রচার চলছে, যোগাযোগ চলছে। আজকে আমার প্রার্থী হিসেবে এখানে ঘোষিত হয়েছে। আগামী দিন থেকে হয়তো ভোট ভোট প্রচারে নেমে যাব। সেভাবেই হয়তো আমাদের প্রস্তুতি। আপনার নাম যদি মির্জা হাসান, জমি জীবিকা বাস্তুতন্ত্র পরিবেশ রক্ষা কমিটির যুগ্ম সেক্রেটারি। এবার ১৪৮ ভাঙড় বিধানসভার প্রার্থী।